আসসালামু আলাইকুম। আমাকে অনেকেই বলেছেন, আমার এই বিভিন্ন কন্টেন্টে যারা কমেন্ট দেন, কমেন্ট করেন, তারা বলেছেন, অনেকে মেসেজ দিয়ে বলেছেন যে দেশের এই জ্বালানি পরিস্থিতি নিয়ে যেন আমি একটা কন্টেন্ট করি। আসলে জ্বালানি পরিস্থিতি নিয়ে কী বলবো? এটা একটা বৈশ্বিক সমস্যা এই মুহূর্তে। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে জ্বালানি সংকট দেখা যাচ্ছে না। সেটা খোদ আমেরিকায় যেমন আছে, এরকম পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশে, ইউরোপের দেশগুলোতে, অস্ট্রেলিয়াতে, সব জায়গায়, কানাডাতে, সব জায়গায় কিন্তু এই মুহূর্তে জ্বালানি তেলের একটা ক্রাইসিস। এবং এই ক্রাইসিসটার একমাত্র অন্য কোনো কারণ নেই। একমাত্র কারণ হলো ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে সেটা। এবং এই যুদ্ধ কোথায় যেয়ে ঠেকবে এটা কিন্তু আমরা কেউ জানি না। যুদ্ধে যতই যুক্তরাষ্ট্রের জয়টা অসম্ভব হয়ে যাচ্ছে, ততই কিন্তু আমি যুদ্ধের পরিণতি আরও খারাপ দেখছি। কারণ শেষ পর্যন্ত এমনও হতে পারে, যুক্তরাষ্ট্রে যিনি প্রেসিডেন্ট আছেন ডোনাল্ড ট্রাম্প, ওনার মানসিক স্থিরতা নিয়ে আমার অনেক সন্দেহ আছে। এ ধরনের একজন অস্থির প্রকৃতির মানুষ শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত কী নেন এটা বলা বড় কঠিন। যুক্তরাষ্ট্র যদি ইরানের তৈল ক্ষেত্রগুলির উপর হামলা চালায়, তাহলে ইরানও কিন্তু পাল্টা হামলা চালাবে। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রে যারা নাকি মিত্র শক্তি আছে, যেমন আপনার সৌদি আরব অথবা কুয়েত, এই যে দেশগুলো আছে তেল সমৃদ্ধ দেশগুলো, তাদের উপরেও কিন্তু ইরান আঘাত হানতে পারে। যদি সেরকম আঘাত হানে, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্য থেকে যে তেল পাওয়া, এটা কিন্তু দীর্ঘ দিনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কাজেই তেল সংকট, এটা কারণটা যেমন আমরা জানি, আগামী দিনগুলোতে তেলের কী হবে এটা আরও ভয়ঙ্কর হবে। এটা নিয়ে নতুন কোনোভাবে কোনো দেশের সরকারের যোগ্যতা অযোগ্যতার ব্যাপারটা কিন্তু এখানে নেই। এটা সারা দুনিয়ারই একটা সমস্যা হবে। এবং যদি তেলের সমস্যাটা যেভাবে চলতে থাকে, তাহলে তেল থাকা না থাকা মানে, তেলের ঘাটতি থাকা মানে সব কিছুর ঘাটতি থাকা। আপনি একটা কথা ভাবেন, তেল না থাকলে কি হবে? কেবল আপনার বাসার আপনার রান্নার সমস্যা হবে, অথবা আপনার গ্যাস না থাকলে আপনার সিলিন্ডার থাকবে না, তা কিন্তু নয়। গাড়ি চলবে না, বাস চলবে না, ট্রাক চলবে না, পরিবহন ব্যবস্থা ভেঙে পড়বে, ট্রেন চলবে না, আপনি যোগাযোগ করতে পারবেন না, মালামাল এক জায়গা থেকে এক জায়গায় আনতে পারবেন না। এই একটা ভয়ঙ্কর অবস্থা। কাজেই ওই সময়ের কথা কল্পনা করে লাভ নেই। ওই সময় কথা কল্পনা করলে আজকে থেকে আপনার ঘুম নষ্ট হয়ে যাবে। আপনি আজকে থেকে আর ঘুমাতে পারবেন না। আপনি ভাবতে পারেন আপনার বাসায় ফ্যান চলবে না, অমুক চলবে না, কীভাবে আপনি জীবনটা, আপনি তো অভ্যস্ত হয়ে গেছেন। তেল না থাকলে ইলেকট্রিসিটি পাবেন না আপনি, জ্বালানি না থাকলে। এলএনজি যদি না পান, তাহলে আমাদের ইলেকট্রিসিটি থাকবে না। কারণ আমাদের পাওয়ার যে এইগুলো আছে, আপনার যে সেক্টরগুলো আছে, সেগুলো কিন্তু এলএনজি নির্ভর। তাহলে কীভাবে হবে? সব মিলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। কাজেই সেই পরিস্থিতিতে শেষ পর্যন্ত না যাক দুনিয়া, এই প্রত্যাশা করা ছাড়া, আল্লাহর কাছে এই প্রার্থনা করা ছাড়া আমার আপনার কিন্তু আর কিছু করার নেই। আসলে আমরা বর্তমান নিয়ে কথা বলি। বর্তমানের কী অবস্থা দেখুন। আমাদের দেশে তেলের কিন্তু একটা চাহিদা আছে। আমাদের দেশে প্রতি বছর 65 থেকে 68 লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। 65 থেকে 68 লাখ টন আমরা এটা ইম্পোর্ট করি, প্রধানত মধ্যপ্রাচ্য থেকে। এর মধ্যে ডিজেলটাই সবচেয়ে বেশি। ডিজেল এবং অপরিশোধিত তেল, যেটা অপরিশোধিত তেল আসে, ক্রুড অয়েল যেটাকে আমরা বলি, সেটাই আমাদের রিফাইনারিতে ওখানে রিফাইন করে ওখান থেকে আবার আলাদা আলাদা করে ভাগ করা হয়। কাজেই এই তেলের পরিমাণ খুব বেশি একটা না, আমাদের ক্রুড অয়েল খুব বেশি একটা আসে না। আমরা একদম পরিশোধিত তেলতে আনি। আমরা কেন ক্রুড অয়েল আনি না? দুটো কারণে আনি না। একটা কারণে আনি না, আমাদের রিফাইনারির ক্যাপাসিটি কম, আমরা অত বেশি রিফাইন করতে পারি না, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো, রিফাইনারিতে যদি আমরা পাঠাই, সেখানে ক্রুড অয়েল থেকে আমরা ডিজেল পাবো, পেট্রোল পাবো, অকটেন পাবো, মোবিল পাবো, অনেক কিছু পাবো। এর ক্যাটাগরি অনুযায়ী ভাগ হবে। কিন্তু আমাদের অকটেন এবং পেট্রোলের খুব একটা দরকার নেই। আমরা পেট্রোল এবং অকটেনটা পেয়ে যাই আমাদের যে গ্যাস সেক্টর, গ্যাস ফিল্ডগুলো আছে, এই গ্যাস ফিল্ডের সঙ্গে যখন আমরা গ্যাস উত্তোলন করি, তখন তার বাই প্রোডাক্ট হিসাবে কনডেনসেট নামে একটা জিনিস উঠে, একটা তরল পদার্থ উঠে। সেখান থেকে আমরা ওটাকে আমরা করে অকটেন এবং পেট্রোল পাই, পেট্রোলই পাই বেশি।
কাজে ওইটা আমাদের যে মূল টোটাল যে চাহিদা, এই চাহিদার অর্ধেকেরও বেশি আমরা ওখান থেকে পেয়ে যাই। আর আমাদের দেশে কিন্তু পেট্রোল এবং অকটেনের চেয়ে ডিজেলের চাহিদা বেশি। মাথায় রাখবেন, আমরা কিন্তু ভুল বুঝি। এই যে আমরা প্রতিদিন যে পাম্পগুলোর সামনে যে বিশাল লাইন দেখি, এটা কিন্তু ডিজেলের জন্য লাইন না, এটা মূলত ডিজেলের লাইন আছে, কিন্তু এটা মূলত লাইনটা হলো পেট্রোলের লাইন। এই যে প্রাইভেট কার বলেন, মোটরসাইকেল বলেন, এগুলো সব কিন্তু পেট্রোল অথবা অকটেনের লাইন। কাজেই পেট্রোল এবং অকটেনের লাইন আমাদের দেশে হওয়া উচিত না, মানে প্রয়োজন নাই। এটা আমাদের দেশে এখনও পর্যাপ্ত সরবরাহ আছে এবং কখনোই যত কিছুই হোক মধ্যপ্রাচ্যে আমাদের কখনোই কিন্তু পেট্রোল এবং অকটেনের কোনো ঝামেলা হবে না, কারণ আমরা এটা একদম আমাদের দেশ কখনোই পেট্রোল এবং অকটেন শূন্য হবে না, কারণ এটা আমরা নিজেরাই পাই, আমাদের এখানে আছে, আমাদের গ্যাস ফিল্ডগুলোতেই আছে। কাজেই এটা আমাদের, কাজেই এটা কখনো একদম জিরো হয়ে যাবে না, কমে যাবে হয়তো বা জিরো হয়ে যাবে না। মূল ঝামেলাটা হচ্ছে ডিজেলে, কারণ ডিজেল দিয়ে কিন্তু আমরা ট্রাক চলে, বাস চলে, এমনকি আমাদের যে সেচ ব্যবস্থা, সামনে কিন্তু বোরোর মৌসুম, এই বোরোর মৌসুমে কিন্তু আমাদের সেচ দরকার আছে। এই সেচের যে তেলটা, এটা কিন্তু আমাদের ডিজেল থেকে আসে। আমাদের দেশটা হলো নদী প্রধান দেশ, আপনারা জানেন, নদীমাতৃক দেশ বলি আমরা। আমাদের এখানে প্রচুর নৌকা চলে, আমাদের যত নৌকা চলে সবই কিন্তু এখন এই ইঞ্জিন চালিত নৌকা। সেই ইঞ্জিনের যে তেলটা, এটা হলো ডিজেল। কাজে আমাদের ডিজেলের প্রয়োজনটা সবচেয়ে বেশি। আমাদের একটা হিসেব করে দেখা গেছে, আমাদের প্রতিদিন আমাদের ডিজেল লাগে 12 থেকে 15,000 আপনার মেট্রিক টন। 12 থেকে 15,000 মেট্রিক টন ডিজেল আমাদের প্রতিদিন লাগে। এখন যদি আপনি বলেন তাহলে আমাদের আছে কত, এখন আমাদের এই মুহূর্তে একটা হিসেব করে দেখা গেছে, আমাদের ডিজেল এখন মনে করেন 10-15 দিনের মতো আছে। 10-15 যদি আমরা এই একই হারে খরচ করতে থাকি, 10 থেকে 15 দিন আমাদের ডিজেলে চলবে। এটা হলো একটা হিসাব, সরকারি হিসাব বলতে পারেন আপনি এটাকে, এটা বিশেষজ্ঞরাও তাই বলছে। এখন এতে ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই এই কারণে যে আরও ডিজেল কিন্তু এর মধ্যে আসছে। এর মধ্যে আজকে সর্বশেষ যে খবরটা পেলাম যে চট্টগ্রাম পোর্টে সিঙ্গাপুর থেকে একটা জাহাজ ভর্তি ডিজেল এসে পৌঁছেছে। কাজেই একদিকে খরচ হতে থাকবে, আরেকদিকে আসতে থাকবে, এই ধরনের একটা নিজস্ব কিন্তু আমাদের একটা ব্যবস্থা আছে। এখন আমরা কতটুকু পাবো, এই জন্য কিন্তু আমি মনে করি আতঙ্কিত হওয়ার খুব কারণ নাই, কিন্তু তারপরেও আতঙ্ক ওইটা, যদি যুদ্ধটা না থামে তাহলে আমরা কি করব। এখন আপনি বলবেন তাহলে এত ভিড়টা আমাদের কেন হলো, এর কারণ কিন্তু আসলে আর কিছু না, এর হলো মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এই আতঙ্কটা তৈরি করার জন্য সরকার দায়ী, সরকারের জ্বালানি মন্ত্রণালয় দায়ী, সরকারের জ্বালানি মন্ত্রী দায়ী। উনি কিন্তু মার্চ মাসের শেষ দিকে উনি নিজেই ঘোষণা করে বসে আসছিলেন যে এখন থেকে তেলের রেশনিং করা হবে। এই যে রেশনিং কথা উনি উচ্চারণ করলেন না, এটা উচ্চারণ করেই মানুষের মধ্যে একটা উনি আতঙ্ক, প্যানিক ঢুকিয়ে দিয়েছেন, এবং মানুষ এরকম আতঙ্কিত হয়ে এরকমভাবে তেল কেনা শুরু করেছে। যার আগে দেখতেন আপনি একটা মোটরসাইকেল যে চালায়, তার ট্যাঙ্কে হয়তো 10 লিটার তেল আটে, সে কিন্তু 3 লিটার তেল দিয়ে ঘুরতেছে, কোনো সমস্যা নেই। এখন আপনি যত লোক মোটরসাইকেল চালায় খবর নিয়ে দেখেন, কারো ট্যাঙ্কি কিন্তু খালি নাই। ধরেন 10 লিটার তেল ভরলো, 2 লিটার তেল ফুরিয়ে গেল, সে আবার কিন্তু বাসায় যাওয়ার সময় আবার যা লাইনে আধা ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে ট্যাঙ্কিটা ফুল করে নিয়ে যায়, কারণ তার মধ্যে ভয় ঢুকে গেছে যদি কাল থেকে আবার তেল না পাই। কাজে সবসময় ট্যাঙ্কিটাকে ফুল রাখি। এই যে টেন্ডেন্সিটা, এটার কারণে কিন্তু এখন আপনি লাইনগুলি দেখতে পাচ্ছেন। এই লাইনটা আসলে কৃত্রিম লাইন। এই লাইনে আরেকটা কারণ আছে, আরেকটা কারণ হলো যে যারা নাকি ব্যবসায়ী, এই ব্যবসায়ীরা যারা অসাধু ব্যবসায়ী, যখনই শুনছে তেলের ক্রাইসিস, তারা ভেবেছে এই তেলের ক্রাইসিসকে কেন্দ্র করে তারা তেলের একটা চোরা কারবারি করতে পারবে, বিদেশে মানে ইন্ডিয়াতে পাঠিয়ে দিতে পারবে, একটা চোরা কারবারির পথ আছে, অথবা মানুষের কাছে বাড়তি দামে বিক্রি করতে পারবে। আমি কিন্তু দেখেছি, ঈদের দিন আমি দেখেছি অনেক মোটরসাইকেল চালক যারা আছে তারা তেল না পেয়ে ওই বোতলে করে 1 লিটার 2 লিটার তেল তারা কিনেছে, 200 টাকা 300 টাকা পর্যন্ত তারা লিটার হিসেবে কিনেছে। ওটা একটা সাময়িক ব্যবসা তারা করার চেষ্টা করেছে, কিন্তু এই ব্যাপারে সরকারের কিন্তু খুব সিরিয়াস হয়েছে এইভাবে যে তারা কারা কারা তেল মজুত করছে এটা উদ্ধারের জন্য চেষ্টা করছে, পুরস্কার ঘোষণা করেছে যে মজুতদারদেরকে ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে। এবং এই কারণে অলরেডি মজুতদার ধরা পড়ছে। এর মধ্যে দেখলাম ট্রাঙ্কের মধ্যে নাকি তেল ঢুকে রাখছিল। এখন ভাবতে পারেন
কীভাবে মানুষ মজুত করেছে, মাটির নিচে গর্ত করে ড্রাম বানিয়ে এর মধ্যে বিভিন্নভাবে তেল রেখেছিল। এর মধ্যে জানা গেছে, যেটা আমি জানলাম কয়েকদিন আগে, প্রায় 2.25 লাখ লিটার তেল কিন্তু এভাবে উদ্ধার করা হয়েছে। আমি মনে করি যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা উচিত, করলে বাকিরা এর উপরে একটু কেয়ারফুল হবে। এবং এক্ষেত্রে সরকারের একটা ভূমিকা খুব আমার পছন্দ হয়েছে, যদিও সেটা সরকারের জন্য অনেকটা পেইনফুল ডিসিশন ছিল। সেটা হলো সরকার তেলের দাম বাড়াবে না বলে ঘোষণা করেছে। এই যে তেলের দাম বাড়াবে না, না বাড়ানোর যে ঘোষণা, এই ঘোষণাটা কিন্তু এই মজুতদারদের জন্য একটা নেতিবাচক ব্যাপার ছিল। মজুতদারদের পরে বেচবে বেশি দামে, এই আকাঙ্ক্ষার মধ্যে পানি পড়ে গেছে এটাতে। তারা আর তো তেলের দাম যদি না বাড়ে তাহলে মজুতদারি করে লাভটা কী হলো? এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং আমি মনে করি তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, কিন্তু যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে ভয়ঙ্কর অবস্থা হবে। সেক্ষেত্রে আমি মনে হচ্ছে যে আমরা দুর্ভিক্ষের মধ্যে পড়ে যেতে পারি। এই তেল সংকটের কারণে দুর্ভিক্ষ হতে পারে, সেচ হবে না, ফসল হবে না, ফসল পরিবহন করা যাবে না, মানে খাদ্য সামগ্রী পরিবহন অনেক, মানে এটা যে কত রকম সমস্যা হবে, এরকম সমস্যা আমরা জীবনে কখনো পড়িনি। সেরকম সমস্যাও কিন্তু হতে পারে। তবে এখানে আমাদের সবাইকে সচেতন হতে হবে, মনে রাখতে হবে এটা কিন্তু সরকারের ব্যর্থতা না, এটা হলো বৈশ্বিক পরিস্থিতি। এই জিনিসটা মাথায় রাখেন। আর আমি সরকারকে বলবো, যখন যে পরিস্থিতি হয়, যখন যে ক্রাইসিস হয়, জনগণের সঙ্গে শেয়ার করুন, জনগণের কাছে সব খুলে বলুন, জনগণকে ভয় দেখাবেন না। আপনার জ্বালানি মন্ত্রী সরকার জনগণকে ভয় দেখিয়েছে এবং ভয় দেখানোর ফল আপনি পাচ্ছেন। জ্বালানি মন্ত্রীকে সতর্ক করুন যে বেশি কথা বলার দরকার নেই। এই সমস্ত আজগুবি কথাবার্তা বলে মানুষের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়া কোনো ভালো কাজ না। আর যে তথ্য আছে, তথ্যগুলি মানুষকে স্ট্রেট কাট জানান, মানুষ বাস্তবতা বুঝুক। যদি বজ্রপাত হয়, আপনি হয়তো আপনার বাচ্চাকে বলেন না বজ্রপাত হয় নাই, এটা এমনি একটা শব্দ, তাহলে বাচ্চা কি শান্তি পাবে? বজ্রপাতের ক্ষতি কি তাকে বাঁচাতে পারবে না তো রে ভাই। কাজেই যখন একটা বৈশ্বিক সংকট আসছে, যে সংকটের জন্য আপনি দায়ী না, সেই সংকট সবার সঙ্গে মিলেমিশে শেয়ার করতে সমস্যা কোথায়? এইটুকু শেয়ারিং তো আপনারা করবেন বলে আশা করি, কারণ আপনাদেরকে তো আমরা এই জনগণের সরকারই মনে করি। এই যে সেই জনগণ তো আপনাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছি, তো জনগণকে ভয় পান কেন? সব ক্লিয়ার বলুন, পরিষ্কার তথ্য দিন, এক একজন এক এক তথ্য দিয়েন না, আর দয়া করে ভয় দেখায়েন না। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।